আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো নিয়ে চলে আসলাম কালো জাদু গল্প। এই কালো জাদু গল্পে নিপার গল্প এবং হামিদের গল্প রয়েছে। তো চলুন আর কথা না বাড়িয়ে নিপার গল্পে যাওয়া যাক। তো নিপা যেভাবে লিখেছে আমি ঠিক ওইভাবে বলার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম সুমন ভাই, আমি নিপা। আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি আমি আমার এক্স বয়ফ্রেন্ড রাফিকে ছেড়ে। কিন্তু সত্যটা কি সবাই জানেন? প্রকৃতপক্ষে আমার নাম নিপা নয়, আমার নাম ভিন্ন কিছু। যেহেতু রাফি তার জীবনের সাথে কিছু ক্রাইমে জড়িয়ে পড়েছে, তাই আমিও চাই সবার মূল পরিচয় প্রকাশ না হোক। অনেকেই হয়তো কালো জাদুর অভিশপ্ত বই গল্প থেকে রাফির জীবনচক্র শুনেছেন, কিন্তু আমার দিকটা কেউ জানে না। আজকে আমি আমার সাথে ঘটে যাওয়া মূল ঘটনা বলতে চাই। ঘটনার সূত্রপাত হয় 2023 সালের জুলাই মাসের 15 তারিখ থেকে। বাড়ি থেকে আমাকে কল দিয়ে জানানো হয় আমার জন্য একটা ছেলে দেখা হয়েছে। আমি মা বাবার মুখের উপর না করে দিয়েছিলাম। ওনারা খুব ভালো করেই জানতেন আমার সাথে রাফির সম্পর্ক দীর্ঘ সময় ধরে রয়েছে। সেদিন মা বাবা আমাকে আর তেমন একটা চাপ দেননি। আমি ওনাদেরকে না বলার পর ওনারা ব্যাপারটা যেন আমলেই নেননি। সবকিছু আবার স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু এর ঠিক 5 দিন পর, অর্থাৎ জুলাই মাসের 20 তারিখের পর থেকে আমার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। রাতে যখন আমি হোস্টেলে ফিরতাম, তখন মনে হতো আমার আশেপাশে কেউ একজন আছে। সবগুলোই নিতান্ত মনের ভয় ভেবে আমি এড়িয়ে গিয়েছিলাম। কিন্তু আসলে আমি জানতাম না আমার জীবনের মোড় এখান থেকেই ঘুরে যাবে। হোস্টেলে আসার পর যখন আমি রাতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম, তখনও মনে হচ্ছিল আমার রুমের মধ্যে আমি ছাড়াও কেউ একজন রয়েছে। আমি তাকে খুবই স্পষ্ট অনুভব করছিলাম, কিন্তু আমি কাউকে স্পষ্ট দেখতে পাইনি। হোস্টেলে আমার সাথে আরো 2জন মেয়ে থাকে। একজন অনেক বেশি বই পড়ুয়া, সে যেন পড়ে না, সারা রাত ধরে এই টেবিলের মধ্যে বই নিয়ে বসে থাকে। আর অন্য যে মেয়েটি ছিল তার নাম রেহানা, সে দ্রুত ঘুমিয়ে যেত। আমার সাথে যেসব অস্বাভাবিক ঘটনা ঘটে যাচ্ছিল সেটি আমি তখনও মনের ভুল ভেবেই তাদের কাছে শেয়ার করিনি। কিন্তু সেই রাতটায় যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম, এরপর আমার সাথে আর অস্বাভাবিক কিছুই হয়নি। অর্থাৎ আমি ওই কালো ছায়াটিকে আর অনুভব করতে পারিনি। তবে আমি জানতাম না আমার অনুভব করার শক্তিটাই হারিয়ে গিয়েছিল। পরের দিন সকালে যখন রাফির সাথে আমার দেখা হয়, তখন রাফিকে আমার কেমন যেন একটা মনে হচ্ছিল। বারবার মনে হতে লাগলো এ তো আমার সেই রাফি নয় যাকে আমি গত 8 বছর ধরে ভালোবেসে এসেছিলাম। রাফির চেহারাতেই সেই পুরাতন মায়ের চিহ্ন আমি খুঁজে পাচ্ছিলাম না। তাকে আমার অনেকটাই অচেনা মনে হতে লাগলো। রাফি যখন আমাকে ঝালমুড়ি খাওয়ানোর জন্য রাস্তার পাশের ঝালমুড়ির দোকানটায় নিয়ে যাই, তখন আমার মনে হচ্ছিল আমি একটা অচেনা ছেলের পেছন পেছন হাঁটছি। শুধু এইটুকুটাই সীমাবদ্ধ ছিল না, রাফি যখন আমার হাত স্পর্শ করত, তখন আমার কাছে অনেকটাই বিরক্ত লাগতে শুরু করে। ওর স্পর্শে সেই আগের অনুভূতিটা আমি খুঁজে পাচ্ছিলাম না। ওর চোখের দিকে তাকালে আমার কেমন যেন একটা ভয় লাগছিল। তবুও ভালোবাসার মানুষ, তাই অনিচ্ছাকৃতভাবে তার সাথে আমি দিন কাটাতে লাগলাম। কিন্তু দিন দিন রাফিকে আমার অন্যরকম মনে হতে লাগলো। আরো 2-3 দিন কেটে যাওয়ার পর রাফির চেহারাতে আমি একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাই। কলেজ ফাঁকি দিয়ে যখন আমি ওর সাথে ডিএসসির মোড়ে চায়ের আড্ডা দিচ্ছিলাম, তখন আচমকা তার চেহারা দেখে আমি ভয় পেয়ে যাই। এক মুহূর্তের জন্য রাফির চেহারাতে আমি একটি ভয়ঙ্কর চেহারা দেখি। একজন কালো কুচকুচে লোক। তার চেহারা দেখলে মানুষ মুহূর্তে জ্ঞান হারাবে। আমারও সেটির ব্যতিক্রম হয়নি। রাফির চেহারাতে সেই ভিন্ন ভয়ঙ্কর চেহারা দেখে আমি কয়েক মিনিটের জন্য জ্ঞান হারাই। যখন আমার জ্ঞান ফিরে আসে, তখন আমি রাফিকে স্বাভাবিকভাবেই দেখতে পাই। তাকে আর বলার সাহস হয়নি যে আমি কি দেখেছিলাম, কারণ আমার সাথে অতিপ্রাকৃতিক ঘটনা ঘটে যাচ্ছে। এগুলো রাফি হেসে উড়িয়ে দেয় কিনা সেই ভয়ে তাকে আর কিছুই বলিনি। কিন্তু রাফিকে আমার নিতান্তই ভয় লাগতে শুরু করে। আগস্ট মাসের 3 তারিখে আমার বাড়ি থেকে আমাকে কল দেওয়া হয়। আমার মা বাবা আমার জন্য একটি পাত্র দেখেছেন। ছেলের বিদেশে ব্যবসা রয়েছে, দেশে এসেছে বিয়ে করার জন্য। মা বাবার মুখে ওই ছেলের প্রস্তাব শুনে আমি রাজি হয়ে যাই। এদিকে রাফিকেও আমার দিন দিন ভয় লাগতে থাকে। রাফির থেকে দ্রুত সরে যাওয়া আমার জন্য যেন একটা লড়াইয়ে পরিণত হয়েছে। আমি আর চারপাশ না ভেবে গ্রামের বাড়ি চলে যাই, রাফিকে কিছু না জানিয়ে। গ্রামের বাড়ি যাওয়ার পর ওই ছেলেটার ছবি দেখানো হয় আমাকে। ছেলেটাকে প্রথম দেখায় আমি এক প্রকার দুর্বল হয়ে গিয়েছিলাম। আমার মনে হচ্ছিল জীবনসঙ্গী হিসেবে এই ছেলেটাই আমার জন্য পারফেক্ট। সত্যি বলতে তখনও আমি রাফিকে ভয় পাচ্ছিলাম। ওর নামটাও যখন শুনতাম, তখনই আমার ভিতরে ভয়ের অনুভূতি উপলব্ধি করতে পারতাম। আমার সাথে বিয়ে ঠিক করা ছেলেটি দেখা করে। উনি আমাদের বাড়িতেই এসেছিলেন। ছেলেটিকে দেখে আমার মন তার উপর পড়ে যায়। এক মুহূর্তের জন্য রাফির প্রতি আমার যে ভালোবাসা ছিল সেটি সম্পূর্ণ উধাও হয়ে যায়। পাত্রপক্ষ আমাকে দেখে যখন চলে গেল, তখন আমার মা বাবা আমাকে রাফির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। আমিও আমার মা বাবাকে রাফির ব্যাপারে সম্পূর্ণ ঘটনা খুলে বলি। উনারা আমাকে বললেন ওই ছেলেটা তোর জন্য পারফেক্ট না। ওই ছেলে এখনো পড়াশোনা করে যাচ্ছে, তার কোনো চাকরি বা ইনকামের রাস্তা নেই। বিয়ের পর তোকে না খেয়ে থাকতে হবে। তাছাড়া আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হয়তো রাফি তোর জন্য পারফেক্ট না বলেই তার চেহারায় আল্লাহ শয়তানের রূপ দেখাচ্ছিল। মা বাবার মুখে এমন কথা শুনে আমিও গলে যাই।
কথাগুলো আমাকে অনেক বেশি ভাবাই, কারণ ঢাকা থেকে গ্রামে আসার পর ঢাকায় আমি যে ভিন্ন অনুভূতি উপলব্ধি করেছিলাম এখানে সেটি আর উপলব্ধি হচ্ছিল না। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম রাফির সাথে যতক্ষণ আমি থাকি ততক্ষণ আমার হয়রান লাগতো, ততক্ষণ আমার ভয়ও লাগতো। গ্রামে আসার পর আমার সেই অনুভূতি হচ্ছিল না, শুধুমাত্র রাফির নামটা শুনলেই আমার সেই ভয়ের অনুভূতিটা জেগে উঠতো। এই নামটার মধ্যেই একটা ভয় লেগে থাকতো আমার অজান্তেই প্রিয় মানুষটাকে আমি ঘৃণা করতে লাগলাম। তাকে ভালোবাসা তো দূরের কথা, তার নামটা পর্যন্ত আমার কাছে অসহ্য লাগতে শুরু করে। পুরো হিসেব মিলিয়ে আমি আমার মা বাবার কথাকে গুরুত্ব দিয়েছিলাম। রাফি কোনো সমস্যা করবে ভেবে আমি দ্রুত বিয়ের ব্যবস্থা করতে বলি। আগস্ট মাসের 5 তারিখে আমার গায়ে হলুদ, আগস্ট মাসের 6 তারিখে আমার বিয়ে। সবকিছুই ঠিকঠাক ছিল। এর মধ্যেই একদিন সকালবেলা, অর্থাৎ যেদিন আমার গায়ে হলুদ হবে সেদিন সকালবেলা রাফিকে আমি আমাদের উঠানে দেখতে পাই। তাকে দেখে আমার মধ্যে সেই ভয় কাজ করতে শুরু করে, সাথে তার উপর জমে থাকা অসম্ভব ঘৃণা বেরিয়ে আসে। ভয় আর ঘৃণা নিয়ে আমি রাফির হাত ধরে বাড়ির বাইরে নিয়ে যাই। রাফি আমার জন্য পারফেক্ট না, এই বিষয়টা আমার মা বাবা আমাকে যেভাবে বলেছিলেন ঠিক একইভাবে আমিও রাফিকে বুঝিয়ে দিয়েছিলাম। আমি তখনও বুঝতে পারছিলাম না আমি সঠিক করছি নাকি ভুল। রাফির প্রতি আমার জন্মানো ভয় আর ঘৃণা, এদিকে আমার মা বাবার পরামর্শ, সে সবটাই আমার কাছে তখন ঠিক মনে হচ্ছিল। তবুও রাফি যখন আমার সাথে জোরাজোরি করছিল তখন আমার বাবা, চাচাতো ভাই আরো বাড়ির লোকজন এসে রাফিকে মারধর করছিল। সত্যি করে বলছি সুমন ভাই, আমার একটুও মায়া হচ্ছিল না। রাফিকে যখন তারা সবাই মিলে মারধর করছে সেটি আমার কাছে আনন্দের মনে হচ্ছিল, তবুও মনের একটি কোণায় আমি যেন একটা টান অনুভব করছিলাম। আমার মনে হচ্ছিল তারা আমার প্রিয় মানুষকে মারধর করছে, কিন্তু এর চেয়ে বেশি আমার মধ্যে ঘৃণা এবং ভয় কাজ করছিল, যার কারণে আমি রাফিকে বাঁচানোর চেষ্টা করিনি। আমি ভয়ে চলে যাই রুমে। কিছুক্ষণ পর আমার বাবা আসে। আমার চোখে ভয় আর হয়রান দেখে আমার বাবা বলে, এই ছেলে আবার আক্রমণ করতে পারে, আমি জামাইকে খবর দিচ্ছি, এখনই তোদের বিয়েটা সেরে ফেলা উচিত। রাফির ভয়ে আমি বাবার কথায় রাজি হয়ে যাই। জানি না আমি কেন রাফিকে ঘৃণা করতে শুরু করেছিলাম। লোকটা তো অনেক ভালো, আমার অনেক যত্ন নিত, তাকে কোন অপরাধে আমি ছেড়ে দিচ্ছি। আমি বিয়ের মতামত দেওয়ার পর আমার বাবা বিয়ের আয়োজন শুরু করে। ধীরে ধীরে রাফির জন্য আমার মধ্যে ভালোবাসা জন্ম নিতে থাকে। পাত্রপক্ষের সাথে যত দ্রুত বিয়ের সময় আসছে তত বেশি রাফির জন্য আমার টান সৃষ্টি হতে থাকে। রাফির সাথে কাটানো সব স্মৃতি আমার মনে পড়তে থাকে। ওই ছেলেটাকে আমি 8 বছর ধরে ভালোবেসেছি, তাকে আমি এত সহজে ছেড়ে দিচ্ছি কিভাবে? বিভিন্ন প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে থাকে। তখন আমার মা আমার রুমে আসে, হাতে কিছু জুয়েলারি আর মেকআপ।